বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। সুপ্রিয় শ্রোতা, সময়ের চাকা ঘুরে আবারও মঙ্গলবার চলে এলো, আর এখন সময়টা বেটার হেলথ বেটার লাইফের। আজ প্রচারিত হচ্ছে 2015 সালের শেষ অনুষ্ঠান। কিছুদিন পরই আমরা পা রাখবো নতুন বছর 2016-তে। পুরাতনের বিদায়ের আর নতুনের আগমনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য তথা সুস্থতা কেন্দ্রিক আমাদের পাক্ষিক আয়োজন বেটার হেলথ বেটার লাইফে। আমাদের সঙ্গেই থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব নেতারা যে একটি শব্দ সবচেয়ে গুরুত্বের সাথে উচ্চারণ করেছে তা হচ্ছে উন্নয়ন। আর উন্নয়নের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। আমাদের জীবনের মানোন্নয়নের সুফল আমরা কেবল তখনই ভোগ করতে পারবো যখন আমরা সুস্থ থাকব। আর তাই বৈশ্বিক উন্নয়ন ভাবনার অন্যতম শর্ত নির্ধারণ করা হয়েছে গণমানুষের স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করাকে। আর আমাদের এই অনুষ্ঠানে আমরা গণমানুষের স্বাস্থ্য ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তবে তার আগে চলুন আমরা জানার চেষ্টা করি বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে। বিশ্বের সব দেশ এবং সব নেতৃস্থানীয় উন্নয়ন সংস্থা কর্তৃক জাতিসংঘের নেতৃত্বে সহস্রাব্দের শুরুতে গোটা বিশ্বের জন্য যে উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হয় তার নাম মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। 2000 সালে সহস্রাব্দের সূচনা লগ্নে এই পরিকল্পনায় গোটা বিশ্বের নেতারা সম্মত হয় এর এরূপ নামকরণ। এই পরিকল্পনার অধীনে মোট 8টি লক্ষ্য নির্ধারণ করা হয়, যা দেশগুলো 2015 সালের মধ্যে পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্যগুলোর মধ্যে দারিদ্র্য দূরীকরণ, সুস্থতা, মহামারী নিরাময়, টেকসই পরিবেশ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সার্বজনীন শিক্ষা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে। আজ 2015 সালের শেষ প্রান্তে এসে আমরা জানার চেষ্টা করব এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের স্বাস্থ্য ভাবনার কতটুকু পূরণ করতে পেরেছে বাংলাদেশ, এবং এমডিজি পরবর্তী যে বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনা বিশ্ব নেতারা গ্রহণ করছে তার সম্পর্কেও কিছু ধারণা নেব আমরা। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলছি ডক্টর সামিনা চৌধুরীর সাথে। ডক্টর সামিনা USAID প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। তার কাছে জানতে চেয়েছিলাম এমডিজি এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত সম্পর্কে। কখনো কখনো আমরা একটা টার্নিং পয়েন্টের মধ্যে এসে পড়ি, যেমন এখন আমরা এই 2015 ডিসেম্বরে এরকম একটা অবস্থায় আছি। আপনারা জানেন যে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শেষ করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে। উন্নয়ন বিশ্বে এই দুটো টার্ম এখন খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা এটা গ্রহণ করা হয়েছে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটা সামিটের মাধ্যমে। এই কথাগুলো আপনাদের জানা আছে। এও জানা আছে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা যেগুলো ছিল সেগুলোতে আমরা অনেক বেশি অর্জন করেছি কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমরা যদি ধরি আন্ডার 5 মর্টালিটির ক্ষেত্রে বা 5 বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে, সেখানে আমরা তো পুরস্কারই পেয়েছি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি যে আমরা ভালো কাজ করেছি। আবার মাতৃমৃত্যু হারের ক্ষেত্রেও আমাদের অর্জন তেমন খারাপ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো তেমন অর্জন করতে পারিনি। যেমন আন্ডার 5 মর্টালিটির মধ্যে যারা নবজাতক, এই শিশুদের মৃত্যু হার আমরা তেমন কমাতে পারিনি। মাতৃমৃত্যু হারের ক্ষেত্রে আমরা ফ্যাসিলিটিতে ডেলিভারি সেটা তেমন বাড়াতে পারিনি। তারপরেও আমাদের দেশের পরিপ্রেক্ষিতে স্বল্প পুঁজিতে আমরা বেশ ভালো অর্জন করেছি, এবং এটা সমগ্র বিশ্বে এটা প্রশংসিত হয়েছে। ডিয়ার লিসনার্স, বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং 2015 পর্যন্ত উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে জানার পর এ পর্যায়ে চলুন জানার চেষ্টা করি 2015 পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাস্থ্য খাতে কি কি থাকছে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন ডক্টর সামিনা চৌধুরী, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট USAID। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে হচ্ছে সাস্টেইন করতে হবে, স্থায়িত্ব, দীর্ঘস্থায়ী কোনো এফেক্ট আনতে হবে। তো সেই জন্য মূল চ্যালেঞ্জই হবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা।
সবার সাথে সবার কোঅর্ডিনেশন থাকতে হবে। আপনি ধরুন যে একটা বাচ্চা নবজাতক মারা যাচ্ছে, কেন নবজাতক মারা যাচ্ছে? প্রথম হচ্ছে ইমিডিয়েট তার হেলথ সিস্টেম তাকে সার্ভিস দিতে পারছে না। দ্বিতীয়, আরো পিছনের দিকে যদি যান, একটা কিশোরী মা বিয়ে হচ্ছে, তার বাচ্চা হচ্ছে। আরো পিছনের দিকে যদি যান, কিশোরী মা কেন বিয়ে করতে বাধ্য হচ্ছে বা তাকে কেন বিয়ে দিতে বাধ্য হচ্ছে, সেটার জন্য যদি দেখেন সেখানে জেন্ডারের ইস্যু আসবে, সেখানে আপনার গভর্নেন্সের ইস্যু আসবে। সেই কিশোরী মেয়েটাকে হয়তো সিকিউরিটি দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, তার এডুকেশনের সুযোগের কথা আসবে। তাহলে দেখা গেল আমি যদি একটা অর্জন করতে যাই স্বাস্থ্য ব্যবস্থায়, তার সাথে কিন্তু অন্য সবগুলো জড়িত হয়ে পড়ছে। কাজে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা অ্যাচিভ করতে হলে প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাকে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে। আমি যদি স্ট্র্যাটেজিক্যালি আগাতে না পারে, আগেই আমাকে আমার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে, এবং কারা কারা আমার প্লেয়ার তাদেরকে আমার এর মধ্যে ধরতে হবে, না হলে আমি অর্জন করতে পারবো না। আমি একটা মাতৃমৃত্যু হার কমাতে চাচ্ছি, আমার সাথে থাকতে হবে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় থাকতে হবে, আমার সাথে শিক্ষা মন্ত্রণালয় থাকতে হবে, এবং পাশাপাশি অন্য উন্নয়ন সহযোগী সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং গভর্নমেন্টের আরো অন্য বডি যারা হয়তো একেবারে ডাইরেক্টলি লিঙ্ক না। আপনি যেমন ধরতে পারেন পুলিশ প্রশাসনকেও সহযোগিতা করতে হতে পারে। কাজে প্রত্যেকটা ব্যাপারই খুব ইন্টারলিঙ্কড থাকতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা প্রচন্ড চ্যালেঞ্জের সম্মুখীন হব, কারণ এটা খুব ফোকাসড না, মানে পিলার্ড বা সাইলোড না, এটা অনেক ব্রড বেসড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা। তো সেই ক্ষেত্রে আপনি সবার সহযোগিতা নিয়ে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ না করলে আগানো যাবে না। বেটার হেলথ, বেটার লাইফ। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন একটু জানার চেষ্টা করি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে। সুপ্রিয় শ্রোতা, টিউন করে আছেন রেডিও টুডে FM 89.6 বেটার হেলথ বেটার লাইফে। আমরা কথা বলি জনস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে। বর্তমান শহুরে জীবনে আমাদের খাদ্য তালিকায় বিভিন্ন পরিবর্তন ঘটছে। বেটার হেলথ বেটার লাইফের আজকের পর্বে আমরা কথা বলবো আমাদের খাদ্য, খাদ্যাভ্যাস ও পুষ্টির বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথেই থাকুন। আমাদের দেশের লোক আসলে পুষ্টিকর খাবার সম্পর্কে ততটা সচেতন নয়, কারণ তারা মনে করেন অনেকের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমাদের পেট ভরলেই পুষ্টি হয়ে যাবে। আসলে সেটা ঠিক না। যে কোনো খাবার দিয়ে আমরা পেট অবশ্যই ভরাতে পারি, কিন্তু পুষ্টিসম্মত খাবার না পেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। সুতরাং আমি বলতে পারি যে এই যে সচেতনতাটা, আবার অনেক সময় আমরা দেখি যে সচেতনতার অভাবে তার কিন্তু বিভিন্ন রোগে তিনি আক্রান্ত হন। যেমন অনেকের হার্ট ডিজিজ হয়ে যায়, বা অনেকের ওবেসিটি মানে ওজন বেশি হয়ে যায়, তারপরে ডায়াবেটিস হয়। এগুলি সব কিছু কিন্তু সচেতনতার অভাবের জন্য হয়ে থাকে। সুতরাং একটু সচেতন হয়ে আমরা যদি আমাদের কতটুকু খাওয়া উচিত, কী খাওয়া উচিত, বা কোন খাবারটা খেলে আমার অসুবিধা হচ্ছে, সেই খাবারটা যদি আমরা বাদ দিয়ে খাই তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এটা সচেতনতা বৃদ্ধির জন্যই এই বিষয়গুলি করণীয় হলো কতটুকু খেতে হবে, কি খেতে হবে, এবং কোন খাবারটা আমাকে বাদ দিয়ে চলতে হবে। এটাই সচেতনতা। বেটার হেলথ বেটার লাইফ চলছে। টিউন করে আছেন রেডিও টুডে FM 89.6। আজ আমরা কথা বলছি খাদ্য, খাদ্যাভ্যাস ও পুষ্টি নিয়ে। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি জায়গা নিয়ে থাকে পরিবারের শিশু সদস্যটি। শিশুর স্বাস্থ্য সম্পূর্ণরূপে নির্ভর করে মা বাবার উপরে, কিন্তু শিশুকে ভালোভাবে খাওয়ানো বেশিরভাগ মায়ের কাছে একটা সমস্যা। কারণ খিদে পেলে শিশুরা বলতে পারে না, খাওয়াটা যথেষ্ট হয়েছে কিনা, তার তৃপ্তি হলো কিনা সেটা শিশুরা সরাসরি বোঝাতে পারে না। অনেক সময় বিশেষ করে নতুন মায়েদের জন্য শিশুকে ভালোভাবে খাওয়ানো একটা সমস্যা। উল্লেখ্য যে নানাবিধ অশিক্ষা ও কুসংস্কার আমাদের দেশে শিশু মৃত্যুর উচ্চ হার ও শিশুদের ব্যাপক অপুষ্টির প্রধানতম কারণ। উদাহরণস্বরূপ বলা যায় যে অনেক শিশুকে মায়ের প্রথম দুধ কোলোস্ট্রাম দেওয়া হয় না। এটা একটা কুসংস্কার ও অজ্ঞতা। মায়ের প্রথম দুধ, যাকে স্থানীয় ভাষায় বলা হয় শাল দুধ, যা শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে রয়েছে নানা ধরনের মারাত্মক রোগ প্রতিরোধক উপাদান। জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই যথেষ্ট। এ বয়সে শিশুর যে পরিমাণ পুষ্টির প্রয়োজন মায়ের দুধে তা সব রয়েছে। কিছু ব্যাপার নিয়ে ভাবার অবকাশ আছে। অপুষ্টি,
অপুষ্টিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: শিশু জন্মের সময় কম ওজন, খর্বাকৃতি, প্রয়োজনের তুলনায় কম ওজন এবং সেই সাথে পর্যাপ্ত ভিটামিনের অভাব। সুখী ও স্বাস্থ্যবান জীবনযাপনের জন্য পর্যাপ্ত পুষ্টির বিকল্প নেই। পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর 15 মিলিয়ন শিশু মারা যায় খাদ্যের অভাবে ও অপুষ্টিতে। যেসব শিশুরা অপুষ্টিতে ভোগে তারা গড়ে 160 দিন অসুস্থ থাকে। ফলাফলস্বরূপ তারা স্কুল মিস করে এবং তাদের শিক্ষা বাধাগ্রস্ত হয়। অপুষ্টি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের 4 নম্বর লক্ষ্যমাত্রাটির সাথে সম্পৃক্ত। 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর একটি বড় কারণ অপুষ্টি। এখন ফিরে দেখি বাংলাদেশের দিকে। বাংলাদেশে বসবাসকারী 60 মিলিয়ন শিশুর অর্ধেকই বাস করে দারিদ্র্যকে সাথে নিয়ে। তার অর্থ পর্যাপ্ত খাবারের অভাব, পর্যাপ্ত পুষ্টির। বাংলাদেশে প্রতি 3 থেকে 4 মিনিটে একজন নবজাতক মারা যায় অপুষ্টির কারণে। একটা পরিবর্তন আনবার সময় এখনই। বড় হয়ে যাতে অসুখে বিসুখে ভুগবে না সে আর, এখন থেকে সবাই হব একটু সচেতন। কৈশোরে ছেলে মেয়ে দিতে হবে সমান যত্ন। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন একটু জানার চেষ্টা করি বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যের অন্যতম একটি দিক মাতৃস্বাস্থ্যের বিষয়ে। আজ আমাদের বেটার হেলথ বেটার লাইফের কথোপকথন চলবে নিরাপদ মাতৃত্ব নিয়ে। চলুন সবার প্রথমে জেনে নেই নিরাপদ মাতৃত্ব কি। নিরাপদ মাতৃত্ব প্রতিটি নারীর জীবনের একটি অদম্য চাহিদা। মাতৃত্ব নারীকে করেছে মহৎ। শুধুমাত্র পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চারের কারণে মাতৃত্বকে পরিচয়ের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়নি। এর সাথে যুক্ত আছে মাতৃ হৃদয়ে অকৃত্রিম স্নেহ আর অসহনীয় কষ্ট আর ঝুঁকির মধ্য দিয়ে নারী থেকে মা হয়ে ওঠার প্রক্রিয়া। নিরাপদ মাতৃত্ব কি তা জানতে হলে সবার প্রথমে যে ধারণাটি দরকার তা হচ্ছে মাতৃত্বের ঝুঁকিগুলো কি কি। আদৌ কি কোনো ঝুঁকির সম্মুখীন হতে হয় নারী থেকে মা হয়ে উঠতে গেলে? তার গর্ভে যে সন্তানটা আছে সে ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার বড়টা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় ব্লাড প্রেশার বেশি থাকে, অনেক সময় ইউরিনে অ্যালবুমিন চলে আসে, মায়ের মাথা ঘুরে। এই যে সমস্যাগুলো, তার এক্লাম্পসিয়া হবে কি হবে না, হতে পারার কতখানি সম্ভাবনা, এই যে বিপদ চিহ্নগুলো যেন আমরা সময় মতো নির্ধারণ করতে পারি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী তাকে সেবা দিতে পারি, এটা একটা অনেক বড় জিনিস। আপনারা অনেকেই শুনেছেন যে অতিরিক্ত ব্লিডিং হয়ে মারা গেল, অতিরিক্ত রক্তপাত হয়ে মারা গেল। তার মানে তার যে গর্ভফুলটা বের হচ্ছে সেটা সম্পূর্ণ বের হয়নি, কিছু একটা আটকে আছে, কি ছিঁড়ে গেছে, ওখান থেকে তার ব্লিডিং হয়ে তার শরীরে সব রক্ত বের হয়ে যাবে। এবং এটা যদি আমরা প্রসবের সঙ্গে সঙ্গে না টের পাই, হাসপাতালে না নেই, তার ফুলটাকে সম্পূর্ণভাবে বের করতে না পারি, তাহলে কিন্তু মৃত্যুর সম্ভাবনা খুবই বেশি থাকে। তারপরে অনেক সময় আমরা দেখি যে এক্লাম্পসিয়া হচ্ছে, খিঁচুনি হচ্ছে। এই খিঁচুনিটার থেকে যদি ওই মাকে না তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে না বাঁচানো যায় তাহলে কিন্তু মৃত্যু। নিরাপদ মাতৃত্ব নিয়ে এতক্ষণ বেটার হেলথ বেটার লাইফে কথা বলছিলেন ডাক্তার হালিদা এইচ আক্তার, চিফ অফ পার্টি, এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে করণীয়: বাল্যবিবাহ রোধ। একজন মায়ের সুস্বাস্থ্য অনেকখানি নির্ভর করে তার সঠিক সময়ে বিয়ে ও সন্তান ধারণ করার সময়ের উপর। যেসব মায়েদের বাল্যবিবাহ হয় তাদের স্বাস্থ্য ঝুঁকির অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশে 18 বছরের নিচে 75% মেয়েই অভিভাবকের ইচ্ছায় বিয়ে করতে বাধ্য হচ্ছে। অপরিকল্পিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত, এই সবকিছুর জন্য দায়ী বাল্যবিবাহ। কিশোরী শারীরিক ও মানসিকভাবে বিয়ে ও সন্তান নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত থাকে না। রক্ত স্বল্পতা, অস্থি কাঠামো, অপুষ্টি এবং মানসিকভাবে প্রস্তুত না থাকার বিষয়গুলো এই সময় অনেক প্রভাব ফেলে। প্রসবপূর্ব খিঁচুনি, বাধাগ্রস্ত প্রসব, প্রসবের সময় আঘাত, প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত হওয়া, রক্তপাত বেশি হওয়া,
সময়ের আগে সন্তান জন্ম দেওয়া, কম জন্ম ওজন নিয়ে সন্তানের জন্ম হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে বর্তমান সরকার 2021 সালের মধ্যে 15 বছরের নিচে বিয়ে সম্পূর্ণভাবে নির্মূল, 15 থেকে 18 বছরের মধ্যে বিয়ের হার 1/3 হ্রাস এবং 2041 সালের মধ্যে বাল্য বিয়ে সম্পূর্ণভাবে দূর করতে কাজ করে চলেছে। দেশের অনেক নারী কৈশোরে মা হওয়ার মতো দুর্ভাগ্য বরণ করলেও সবাই কিন্তু প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব করার সৌভাগ্য পায় না। দেশে প্রতি বছর 38 লাখ নারী সন্তান প্রসব করেন। এর মধ্যে মাত্র 27% নারী প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীদের কাছ থেকে সেবা পান। বাকি 73% নারী প্রসব পরবর্তী কোনো সেবা পান না। এতে প্রসবকালীন জটিলতায় প্রতি বছর কমপক্ষে 7,000 গর্ভবতী মা মারা যান। এছাড়া গর্ভকালীন অবস্থায় 15% নারী নানাবিধ ঝুঁকিপূর্ণ জটিলতায় ভোগেন, যা মাতৃমৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। এছাড়া অতিরিক্ত রক্তচাপ, ইনফেকশন, অনিরাপদ গর্ভপাত ও বাধাপ্রাপ্ত প্রসবের কারণে দেশে মাতৃমৃত্যু ঘটেই চলেছে। অন্যদিকে অজ্ঞতা আর দারিদ্র্যের কারণে গর্ভকালীন সেবা নিতে যান না অনেকেই। এসব জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রয়োজন সেবার মান, পরিমাণ বৃদ্ধি করা এবং জনগণের সচেতনতা, শিক্ষা ও উপলব্ধি। আর এই লক্ষ্যেই আমাদের প্রয়াস বেটার হেলথ বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা, আমাদের সাথে আছেন ডক্টর রাশিদা বেগম, প্রসূতিবিদ্যা, স্ত্রীরোগ এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। তিনি আমাদের বলেছেন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য কি কি বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় যে উপায়টি সেটা হলো গর্ভকালীন পরিচর্যা। প্রতিটা গর্ভাবস্থায় কিছু ঝুঁকি থাকে, কাজে গর্ভকালীন পরিচর্যার মাধ্যমে সেই ঝুঁকিগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই করে সব মায়েরা যে সুস্থ থাকে সবসময় তা নয়, কাজে কোনো ঝুঁকি যদি আইডেন্টিফাই করা যায় সেটা চিকিৎসা করা এবং চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা বা যথাসম্ভব, একেবারে সুস্থ করা না গেলেও যথাসম্ভব তার সুস্থতা বজায় রেখে মা এবং বাচ্চা উভয়ই যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা গর্ভাবস্থায়। এবং একটা পরিকল্পনা করা যে তার যখন প্রসবকালীন সময় তার কি কি অসুবিধা হতে পারে সেটা প্রেডিক্ট করা এবং সেই অসুবিধা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া এবং সর্বোপরি প্রসবোত্তরও কোনো সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। এগুলো সবকিছুই নির্ধারণ করা হয় আসলে গর্ভকালীন পরিচর্যা যখন হয় তখন। তো এভাবেই গর্ভকালীন পরিচর্যার মাধ্যমে এবং প্রসবকালীন পরিচর্যার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব এনশিওর করা যায়। এ পর্যায়ে আমরা কথা বলছি USAID বাংলাদেশের হেলথ সিস্টেম স্ট্রেথেনিং এর টিম লিডার উম্মে সালমা জাহান মিনার সাথে। উনি আমাদের সাথে কথা বলবেন মাতৃত্ব নিরাপদ করতে USAID এর বর্তমান কার্যক্রম সম্পর্কে। এদেশের মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে USAID বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন নীতি নির্ধারণী প্রশ্নে একযোগে কাজ করে যাচ্ছে। USAIDর একটি অন্যতম প্রকল্প মামনি হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং এবং প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন। মামনি উন্নত মাতৃ স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য 6টি জেলায় কাজ করছে। মামনির কাজের উদাহরণ দিতে গেলে বলতে হয় যে এ প্রকল্প স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের গ্রহণযোগ্যতা বাড়াতে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করছে, কমিউনিটিকে সম্পৃক্ত করছে সুষ্ঠু রেফারেল লিঙ্কেজ তৈরিতে। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রে উন্নত সেবা প্রদানের জন্য সরকারকে সহযোগিতা করছে। মামনি বিভিন্ন গাইডলাইন তৈরিতেও সরকারকে সহযোগিতা করছে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে অ্যাডভোকেসি করছে। এছাড়া আরেকটি বড় প্রকল্প এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম, যা কিনা সূর্যের হাসি নামে পরিচিত। এই প্রকল্পটি এনজিও ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, যার বেশিরভাগই মায়েদের জন্য। এই ক্লিনিকগুলোর অনেকগুলোই জরুরি প্রসূতি সেবা দান করে। USAID সেই দিনের প্রত্যাশা করে যখন প্রতিটি প্রসব হবে নিরাপদ। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলবো বাংলাদেশে শিশু মৃত্যুর পরিস্থিতি নিয়ে। We can help save the children if we reach out and take a hand. We can help to make a difference. Choose
our fellow man. সুপ্রিয় শ্রোতা, আমরা জানি শিশু জাতি গঠনের মূল ভিত্তি এবং আজ আমরা কথা বলবো শিশু মৃত্যু নিয়ে। ডিয়ার লিসনার্স, বেটার হেলথ বেটার লাইফ শুনছি ডক্টর শারমিনা সুলতানা, পপুলেশন হেলথ স্পেশালিস্ট, অফিস অফ পপুলেশন হেলথ নিউট্রিশন অ্যান্ড এডুকেশন, USAID বাংলাদেশ। উনি আমাদের বলেছেন নবজাতকের মৃত্যুর কারণগুলি সম্পর্কে। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশে এখন পর্যন্ত প্রতি 1000 নবজাতকের ভিতরে 27 জন করে নবজাতক মারা যাচ্ছে। এটি যে পরিবারে হচ্ছে সে পরিবারের জন্য একটি বিশাল ক্ষতি। সামগ্রিকভাবে একটি সমাজের একটি শিশুর জন্য তার অবহেলাকেই প্রতীয়মান করে। সুপ্রিয় শ্রোতা, বেটার হেলথ বেটার লাইফ চলছে 89.6 FM এ। শিশু মৃত্যু নিয়ে কথা বলছি আমরা। চলুন জেনে নেই বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে। একটু জানিয়ে দেই, 1993-94 সালে প্রতি 1000 জীবিত জন্মে মারা যেত 133 জন শিশু। 2011 সালে তা হয়েছে 53। গত 2 দশকে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে 60%। BDHS 2011 অনুযায়ী দেশে শিশু মৃত্যু রোধ ও শিশু বেঁচে থাকার পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। 2015 সালের আগে জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা শিশু মৃত্যু কমানো। এই অর্জনের পথে রয়েছে বাংলাদেশ। নিউমোনিয়া। কি হোসেন ভাই, খুব ফুরফুরে মেজাজে আছেন তো? মিষ্টি খাচ্ছি কবে? ও আপা, আপনি? এই তো আশা করছি এ মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে আপনাকে সুখবরটা দিতে পারবো। তাই? বাহ। কিন্তু ভাই, এই সময় কিন্তু নবজাতকের নিউমোনিয়া নিয়ে সচেতন থাকা খুব ইম্পর্টেন্ট। নিউমোনিয়া? আচ্ছা আপা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। হোসেন ভাই, জন্মগ্রহণের পরপরই একটি শিশু প্রথম যে কাজটি করে তা হচ্ছে চিৎকার করে কেঁদে ওঠা। আর এই চিৎকারের পেছনের কারণ হলো শ্বাস প্রশ্বাস গ্রহণের ফলে এতকাল বুজে থাকা ফুসফুস দুটি হঠাৎ ফুলে ওঠা। শ্বাস গ্রহণের এই প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয় তার নতুন জীবনযাত্রা। এই শ্বাসতন্ত্রের সংক্রমণ হলো নিউমোনিয়া। এই বিশাল শিশু মৃত্যুর মূলে রয়েছে কিন্তু জনগণের রোগটি সম্পর্কে সঠিক ধারণার অভাব আর সঠিক সময় চিকিৎসা না নেয়া। বেটার হেলথ বেটার লাইফ, সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা কথা বলবো এইডস পরিস্থিতি নিয়ে। কাউকে যদি গুলি করে হত্যা করা হয় তা মর্মান্তিক। যদি প্রকাশ্য দিবালোকে এরকম হত্যাকাণ্ড আমরা দেখতে পাই, আমাদের হৃদয় ভরে ওঠে বেদনায় এবং ধিক্কারে। কিন্তু কখনো কি ভেবেছেন এগিয়ে আসছে এক নীরব ঘাতক? কখনো এই ঘাতকের শিকার হতে পারেন আপনি, কখনো বা আপনার দ্বারা শিকার হতে পারে অন্য কেউ। তাই আসুন সচেতন হই, রুখে দাঁড়াই। আজ থেকে 30 বছর আগে HIV এইডস পুরো পৃথিবী জুড়ে মানব মৃত্যুর অন্যতম একটি ভাইরাস হয়ে দাঁড়ায়। শুরুর দিকে HIV ছিল অজানা এক আতঙ্কের নাম। 1980 সালের আগ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি এই ভাইরাসটি, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। এই সত্যিকারের আবিষ্কার নিয়ে অনেক মত দ্বিমত রয়েছে। যত বিভ্রান্তি থাকুক না কেন, 80 দশকে সত্যিকার অর্থে মানুষ বুঝতে পারে এইডস HIV কিভাবে হয়, ছড়ায় এবং এর পরিণাম কি। 1959 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ডেভিড খের নামে একজন মানুষ মারা যায়। ডাক্তাররা কোনো কুল কিনারা করতে পারছিলেন না এই মৃত্যুর রহস্যর। তার শরীরে 50টি টিস্যু সংরক্ষণ করে রাখা হয়। 1990 সালে এসে দেখা যায় সেই টিস্যুগুলো ছিল HIV পজিটিভ। 1960 সালে বেলজিয়ান কঙ্গোতে মারা যাওয়া এক মহিলা টিস্যু থেকে পরে জানা যায় তিনিও ছিলেন HIV পজিটিভ। এভাবে 60 এবং 70 দশকে অনেকেই মারা যান এক অজানা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে। পরে জানা যায় এরা সবাই ছিল HIV পজিটিভ। অফিসিয়ালি সর্বপ্রথম এইডসকে সংক্রামক রোগ হিসেবে অভিহিত করা হয় 1981 সালের 5 জুন। আপনার নাম কি? মোহাম্মদ গুলাব হোসেন। আপনি কি করেন?
এই রিক্সা চালাই। বয়স কত আপনার? বয়স আমার চলতেছে 40। আপনি কতদিন ধরে রিক্সা চালান? 93 আমি ঢাকায় ঢুকছি। এইডস কি জানেন? এই আছে একটা লুকার নাম। এইডস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কিছুটা আছে, আবার কিছুটা নাই। এইডস সম্পর্কে আপনি কি জানেন? খুব বেশি একটা আমি জানি না, কেন আমি মূর্খ মানুষ। শিক্ষিত হলে আমি অনেক কিছু জানতাম, কিন্তু আমি মূর্খ মানুষ, তো আমি তো আর এরকম একটা লেখাপড়া করি না বলে এস মানে মানুষের নাম কি অন্য একটা জিনিসের নাম। আপনি কি জানেন এইডস কিভাবে ছড়ায়? এর তো মনে করেন এটা নোংরা জিনিস ছড়ে যায়। এইডস হচ্ছে একটা রোগ, কেমন? কিন্তু আপনি যদি এইডস আক্রান্ত কোনো মানুষের সাথে একই থালায় ভাত খান বা একই পুকুরে গোসল করেন, আপনার কি মনে হয় আপনারও এইডস হতে পারে? বা আপনি কি জানেন এই সম্পর্কে? না, তা দুইটা এক জাস হয়ে যাবে। এস মানে মনে হয় রোগ একটা জিনিস, রোগটা মনে হয় এক থালিতে ভাত খেলে সেই রোগটা দুজনেরই হইতে পারে। এইডস সম্পর্কে আপনি আর কি জানেন আমাদেরকে বলবেন? আমি তো ভাই এর থেকে আর বেশি কিছু জানি না। বিশ্বে প্রথম এইচআইভি শনাক্ত হয় 1981 সালে এবং বাংলাদেশে শনাক্ত হয় 1989 সালে। দেশে এইচআইভি শনাক্ত হওয়ার কয়েক বছর আগেই সরকারের দূরদর্শী পদক্ষেপ হিসেবে 1985 সালে গঠিত হয় জাতীয় এইডস কমিটি। বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও এর সম্ভাব্য সকল কারণ ও ঝুঁকিপূর্ণ আচরণ আমাদের দেশে রয়েছে, যেমন উচ্চমাত্রায় আক্রান্ত দেশসমূহের সাথে ভৌগোলিক অবস্থান, দীর্ঘ সীমান্ত পথ, মানব পাচার, সুয়ের মাধ্যমে মাদক গ্রহণ, পেশাভিত্তিক যৌনকর্ম, সমকামিতা, কন্ডোম ব্যবহারে অনীহা, এইচআইভি বিষয়ক অপবাদ ও বৈষম্য, অসচেতনতা ইত্যাদি। এইডসের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তবে এইডস আক্রান্ত ব্যক্তি অন্য যে রোগে আক্রান্ত হয় সেই রোগের লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শরীরের ওজন অতি দ্রুত হ্রাস পাওয়া, 2 মাসেরও বেশি সময় ধরে পাতলা পায়খানা, বারবার জ্বর হওয়া বা রাতে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত অবসাদ অনুভব হওয়া, শুকনা কাশি হওয়া ইত্যাদি। মনে রাখবেন, কারো মধ্যে এই সমস্ত লক্ষণ দেখা দিলে তার এইডস হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। তবে কোনো ব্যক্তির এসব লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। 2011 থেকে 2015 পর্যন্ত এইডসের প্রতিপাদ্য হচ্ছে এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গর্ব সবাই, এই আমাদের অঙ্গীকার। তাই এইডস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং প্রয়োজন সচেতনতা ও সঠিক জীবনাচরণ। এইডস এইচআইভি সম্পর্কে নিজেকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। গেটিং টু জিরো, জিরো নিউ এইচআইভি ইনফেকশন, জিরো ডিসক্রিমিনেশন অ্যান্ড জিরো এইডস রিলেটেড ডেথ। বেটার হেলথ, বেটার লাইফ। ডিয়ার লিসনার্স, উন্নয়নের অন্যতম উপাদান যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2015 পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রায় তথা টেকসই উন্নয়ন পরিকল্পনায় কি কি বিধান রাখা আছে এবং এসব অর্জনের চ্যালেঞ্জ সম্পর্কে আমাদের সাথে কথা বলেছেন ডক্টর সামিনা চৌধুরী, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএআইডি। এখন আমরা এগিয়ে যাচ্ছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে। এটা কিন্তু আরো অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং চ্যালেঞ্জিং এই কারণে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অনেক বেশি ফোকাসড ছিল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা হবে অনেক ব্রড, এবং এখানে অনেক বেশি সমন্বিত কার্যক্রমের প্রয়োজন হবে এবং সহযোগিতাপূর্ণ কোলাবোরেটিভ এবং কোঅপারেটিভ কোঅর্ডিনেশন, এই জিনিসগুলো খুব বেশি দরকার হবে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে টার্নিং পয়েন্ট, আমাদের দেশের জন্য কিছু কিছু টার্নিং পয়েন্টে আমরা আছি। যেমন আপনারা জানেন, আমাদের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হচ্ছে, পাশাপাশি হেলথ সেক্টরের জন্য 4th সেক্টর প্ল্যান তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটার সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে। এসডিজি রিফ্লেকশন থাকবে আমাদের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার আবার একটা রিফ্লেকশন থাকবে আমাদের স্বাস্থ্য খাতের যে সেক্টর প্ল্যানটা হচ্ছে। এবং আমরা এই ক্রান্তিকালে যদি আমরা এগুলো সবগুলোকে লিঙ্ক করতে পারি, তাহলে অবশ্যই আমি আশা করি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মতো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলও আমরা ভালো করব। সেক্টর প্ল্যান সম্পর্কে যদি আমরা একটু বলতে চাই, তাহলে বলতে হবে যে এবার সেক্টর প্ল্যানে আমাদের সরকার যে জোর দিয়েছেন 4টা বিষয়, যে 4টা বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, মানে সকলের জন্য স্বাস্থ্য এবং ইকুইটি, যার যেরকম প্রয়োজন তার সেরকম স্বাস্থ্য সেবা যেন সে পায়, সেটার দিকে জোর দেওয়া হয়েছে। ইফিসিয়েন্সি, মানে দক্ষতার সাথে স্বাস্থ্য সেবা দেওয়া এবং গুণগত মান।
আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ করছি, অনেক ডাক্তার তৈরি হচ্ছে, অনেক ইনস্টিটিউশন তৈরি হচ্ছে। এখন যদি আমরা গুণগত মান এনশিওর করতে না পারি এবং আমাদের জনগণও অনেক সচেতন হয়েছে, তাহলে কিন্তু হবে না। এই কারণে আমরা গুণগত মানের দিকেও এবারে সরকার অনেক বেশি জোর দিবেন আগামী 5 বছরে। তো সামগ্রিকভাবে এই সবগুলো মিলিয়ে আমরা মোটামুটি আশা করতে পারি যে আগামী দিন ভালো হবে, অনেক সুন্দর হবে। আর যদি বলেন যে কারা এর অংশীদার, অবশ্যই এর নেতৃত্ব দিচ্ছেন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইমপ্লিমেন্টেশনে এবং এই প্ল্যানিং প্রসেসে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সরকার। কিন্তু এর সাথে সাথে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা কাজ করে যাচ্ছেন, যেমন জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছেন, আপনারা জানেন ইউনিসেফ, UNFPA, WHO, পাশাপাশি আরো উন্নয়ন সহযোগিতা সংস্থা আছেন, যেমন USAID যেটা মার্কিন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, UK8 যেটা যুক্তরাজ্যের সহযোগিতা সংস্থা। এরকম ভাবে আরো অনেক সহযোগিতা সংস্থা আছে যারা সরকারের সাথে হাতে হাত মিলিয়ে এই ডেভেলপমেন্ট প্ল্যানে কাজ করে যাচ্ছেন। বেটার হেলথ, বেটার লাইফ। বন্ধুরা, বেটার হেলথ, বেটার লাইফের আজকের আয়োজন এই পর্যন্তই। আশা করি নতুন বছরে ঝরে যাবে সব গ্লানি, শুরু হবে প্রাণের নতুন জয়গান। 2016 সালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।